বিকিনির কথা তো আপনাকে বললাম। তো এখন কথা হচ্ছে যে এই কষ্টটা আমার মনে থেকেই গেছে এবং জুলাই অগাস্টের যে পট পরিবর্তন, এই সরকারের নানাবিধ রোশনালো কিন্তু আমি করছি। 28 তারিখে যখন ঢাকাতে ক্র্যাকডাউন করলো, তারপরে কিন্তু পুলিশ আমার বাসায় আসছে। আমার বাসায় এসে একটা কাজের মেয়ে ছিল, সেটা মারা গেছে তাদের এই অত্যাচারে, এবং আমার বাড়ি তছনছ করছে। এই জায়গা থেকে লুটপাট করছে, টাকা পয়সা নিচ্ছে, সোনা দানা নিচ্ছে। আমার 5টা-6টা ছেলেরে অ্যারেস্ট করছে দারোয়ান। আমার অফিস প্রায় 1 মাস আমার অফিসটা বন্ধ ছিল। এই অবস্থা করছে। আমি তখন দেশে ছিলাম না, আমি দেশের বাইরে চলে গেছিলাম। আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাসা ঘরের সব তালা বন্ধ চলে যাবে। পুলিশ এসে এক সময় আসছে, পুলিশ এসে ভাঙচুর করছে। পরবর্তী পর্যায়ে যখন ইলেকশনের পরে আমি আবার দেশে আসলাম, দেশে আসার পরে 3-4 মাস বাইরে থাকার পরে আবার আসলাম। চিন্তা করলাম যে ইলেকশন হয়ে গেছে, আর হয়তো আমার আর তেমন কোনো অসুবিধা হবে না। এই যে আইসা তারপরেও দেখলাম যে পুলিশের ঝামেলা আছে। এটা এলো 2024-এর ঘটনা, 2024-এর ঘটনা। তো এখন তারপর আমি বেশ কিছুদিন ঢাকায় থাকলাম। এখন আমার ব্যবসা বাণিজ্য সব নারায়ণ। আমার প্রতিনিয়ত ধরেন এগুলো মনিটরিং করতে হয়। সেই অবস্থায় মনে করেন আমার নাম যে আসতে হয়েছে। পরে আমার এই 3-4টা ছেলের ধরে নিল। এই যে এসপি ছিল রাসেল, আপনি জানেন যে তারে প্রায় 40-50 লাখ টাকা তারে দিতে হয়েছে। তো দিয়ে মনে করেন যে কোনো রকমের সে টাকা ছাড়া আমার ব্যবসায়ী করতে দিল, এগুলি হইল। কিন্তু এই জায়গাতে দেখেন আমার যে সংস্থার যে প্রেসিডেন্ট সেলিম ওসমান, একজন পার্লামেন্ট মেম্বার, উনি কিন্তু এই ব্যাপারে একটু ভ্রুক্ষেপ নেয়, কোনো রকমের কার্যকলাপ কোনো কিছু করে না। একজন ব্যবসায়ী হিসেবে তো অন্তত সে আমার একটু সাহায্য করা দরকার ছিল। যেহেতু আমি এমন সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি যদিও একটা দলের সমর্থন করি এবং একটা সবাই চিহ্নিত, এটা সবাই জানে, আমার সদস্যপদ আছে, আমার একটা প্রাথমিক সদস্যপদ সেই দলে আছে। এটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী আমি। এটা যে কোনো মানুষের একটা মতামত থাকতেই পারে, আমি সেই আদর্শে বিশ্বাসী, আমি সেই আদর্শ ধারণ করি, লালন করি, পালন করি। এটা হলো আমার জাতীয়তা দলের প্রতি আমার আস্থা। এখন কথা হচ্ছে যে জুলাই অগাস্ট যেহেতু হইল, তো জুলাই অগাস্টে আমারও সক্রিয় ভূমিকা ছিল, আমিও রাস্তায় ছিলাম। যেহেতু আমি নির্যাতিত, সেই অর্থ হোক আর দেশের যে অপরিণতি ঘটে আনছে, গুম, খুন, হত্যা, রাহাজানি। আপনারা জানেন যে সেলিম ওসমানের ছেলে, নাসিম ওসমানের ছেলে আজমির ওসমান কী কাজ করছে, সেলিম ওসমানের শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান কী কাজ করছে। রাত্রটা হইলে নারায়ণ শহর নরকে পরিণত হয়েছে, এবং সারা রাত্রে তাদের গাড়ির আওয়াজে একটা মানুষ ঘুমাইতে পারছে কিনা আমার সন্দেহ আছে। যারে তারে যত তত তারা তুলে নিয়ে গিয়া তাদেরকে টর্চার করছে। এইসব অবস্থাগুলোর মধ্যে মনে করেন এই নারায়ণগঞ্জটা পরিচালিত হয়েছে। এগুলো আমরা কখনোই মনে করেন যে মানে সাপোর্টও করি নাই, এবং এটার আমরা মানে মেনে নিতেও পারি না। আপনি জানেন যে তকি একটা ছেলে, তার কীভাবে হত্যা করা হয়েছে, এবং আওয়ামী লীগের বিশিষ্ট জনরাও এই জায়গায় ঈর্ষা প্রতিবাদ করছে, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। একটা যদি এটারই প্রতিকার না হয়, তকির বাবা রফিউর রাব্বি এটা নিয়ে যে সংগ্রাম করছে, তার জীবনটা শেষ করে দিয়েছে তার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য। এই সরকার এটার বিন্দুমাত্র বিচার করে না, একটাই মাত্র কারণে যে ওসমান পরিবারের সন্তান ছিল, এই জন্যই এটার বিচার হয় না। যেটা প্রমাণিত, যেটা র্যাব এটার প্রমাণ করছে, চার্জশিট দিছে, বহুত কিছু করছে, বাট তার কোনো কিছু হয় না। সে 30-40টা আর্মস নিয়ে চলাফেরা করতো, যে কোনো জায়গায় যেত, চাঁদা নিত। আমার এই জায়গায় তো কয়েকবার আসছে, কয়েকবার এইরকম চাঁদা দিচ্ছে, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, যখন যেমন চেয়েছে দিচ্ছে। একবার 18 লাখ টাকা পর্যন্ত দিচ্ছে, কারণ আমার জীবন রক্ষার তো অন্তত আমার এটি করতেছে। তাই এখন বাইচা থাকার জন্য যা আছে করতেছে। যখন জুলাই অগস্ট ছিল, 19 তারিখে যখন তারা গোলাগুলি করলো, মাঠে নামলো, আপনারা সবাই জানেন যে, এবং ভিডিও ফুটেজ আছে, সব আছে, কী ধরনের আর্মস দিয়ে কী ধরনের গোলাগুলি করছে, যার পরিপ্রেক্ষিতে নানুস ক্লাব জ্বালাইলো, রাইফেল ক্লাব জ্বালাইলো, এবং এই সমস্ত আর্মস ছিল রাইফেল ক্লাব। তো এগুলো করার পরে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হইল, আমরাও মাঠে ছিলাম। একটা টু দ্য এন্ড, একটা 5 তারিখ 6 তারিখ পর্যন্ত যখন শেষ হইল, বিজয় উল্লাস হইল, শেখ হাসিনার পলায়ন হইল,
তারপরে একটা স্বস্তি ফিল করলাম যে দেশটা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে এবং আমরা আর হয়তো এই দুঃশাসন আমরা দেখব না। আল্লাহর মতে এখন পর্যন্ত যতটুকু আছে অনেক কথা শুনতেছি, অনেক রকম গুঞ্জন, অনেক রকম আছে, ওগুলো আমার ধর্তব্য বিষয় না, কোনো কিছু না। আপনি যেটা প্রশ্ন করলেন আর একটা কথা বললেন, সেটা হলো যে ব্যবসায়িক অবস্থায় কেমন আছি এবং চাঁদাবাজির অবস্থাটা। এখন চাঁদাবাজির অবস্থাটা হলো একটা পট পরিবর্তনের পরে চাঁদাবাজিটা আমি বলবো যে একটা হাত ধরো, আগে আপনার হাতে ছিল, এখন আমার হাতে আছে। চাঁদাবাজির ব্যাপারটা যদি বলেন, এটা হয়েছে। এখন এটা হয়তো ওই রকমভাবে আজমের ওসমান যা করছে হয়তো সেই কাজটা কেউ করতে পারতেছে না, কিন্তু তার ক্ষেত্রে যে খুব একটা কম করতেছে তাও না। এখন আপনি এই কিছুদিন আগেও দেখলাম যে প্রায় কয়েক হাজার মানুষ নাকি কোটিপতি হয়ে গেছে। তার মানে তারা সমস্ত টাকা ইনকাম করতেছে, ব্যাংকে জমা করতেছে, এছাড়া কোটিপতি কীভাবে? এখন হইলো রাজনীতির যদি আপনি বিজনেস হিসাবে নেন, তাহলে তো আপনি কোটিপতি হবেনই, টাকা কামাবেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে যে রাজনৈতিক যে আমার দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, আমি ওই যে জিয়া রহমানের বই, খালেদা জিয়ার বই বা এমন অনেক অনেক বই আপনার আমার এই জায়গায় এই যে দেখেন, এই যে 2 দিন আগে বেরিয়েছে সলিমুল্লাহ খান, স্বাধীনতা ব্যবসা হয়ে গেছে। এখন এইটা যদি হয়, এই যে পাকিস্তানে তখন 1971 সালে খাদিম হোসেন রাজা, হ্যাঁ, তার লেখা বইয়ের মধ্যে অনেক কিছু, অনেক ঘটনাই কিন্তু সত্যতা এইসব বইগুলো পড়ে জানা যায়। এখন আপনি যদি রাজনীতির চোখে না দেখেন, এটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নেন, তাহলে এটা তো আর কোনো কিছু বলার নেই। কারণ মানুষ হলো রাজনীতি না করে এটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করে। তো এটা আমি এটার পক্ষে যদি স্বচ্ছ রাজনীতি হয়, আমি যেহেতু একটা দলের ধারণ করি, লালন করি, স্বচ্ছ যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতি থাকবো। আর যদি স্বচ্ছতা না থাকে, আমার প্রয়োজন নেই। একটা ফেয়ার ইলেকশন যদি হয়, যেহেতু এই দলের সাথে আমি সব দিক, আমি আপনাকে বললাম আমি হয়তো দলের কোনো বড় নেতা না, হ্যাঁ, কিন্তু আমি দলের একটা প্রাথমিক সদস্য পদ যেহেতু আমার আছে, অনেক আগে থেকে আছে, আজকে থেকে। আমি জিয়া রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ছিলেন, জালাল সাহেব যখন ইলেকশন করলো, তখন থেকে আমি যখন ছাত্র যুবদল হইল, তখন সেই যুবদলের আমি কিন্তু একজন সদস্য। পরবর্তী পর্যায়ে নিজের প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে ব্যবসাতে ঢোকার পরেও কিন্তু আমি প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। এটা আপনারা জানেন যে আমি একজন পৃষ্ঠপোষক হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা রাজনীতিক, এই মানে বিএনপি ধারার যে রাজনীতি, এইটার নাম নিয়ে রাজনীতি যা করছে, এটার সাথে আমি সম্পূর্ণরূপে আমি ছিলাম। 91 সালে কিন্তু এই হানিফ কবির আমার বলছে ইলেকশন করার জন্য। তার কারণ রইল, কালাম সাহেব যে ইলেকশনটা করলো, কালাম সাহেব কিন্তু 15 দিন আগে আপনারা জানেন যে কমিশনার ইলেকশনে কালাম সাহেব ফেল করছে। তো ওই হিসাবে নানুন যে একটা যেহেতু স্বচ্ছ ইমেজ আছে, সেই হিসাবে হানিফ কবির কিন্তু আমাকে বলছিল যে ঠিক আছে ইলেকশন। তখন আমার ব্যবসার দিয়ে উত্থান, আমি ব্যবসার চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে না, ওইটা আমার সাজে না, আমি আমার ব্যবসায়ী করি। আমি পৃষ্ঠপোষকতা করছি। আপনারা প্রতিবার দেখছেন যে কালেকশন যতবার নির্বাচন করছে, উনি কিন্তু আমার অফিস থেকে স্টার্ট করছে নির্বাচন। এখন যেহেতু একটা সুযোগ আসছে, এখন রাজনীতি ধরেন আগে মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেহেতু ওনার নেতৃত্বে একটা নেতৃত্ব চলছে, আর বর্তমানে যেটা আসছে সেটা হল জনাব তারেক রহমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের, ওনার নেতৃত্বে ধরেন এখনকার নেতৃত্ব চলতেছে। উনি যদি মনে করে বা দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছে, তারা যদি মনে করে যে না, আমি নানুকে 5 আসনের জন্য একজন যোগ্য প্রার্থী বা আমি একজন উপযুক্ত প্রার্থী, তাহলে হয়তো নির্বাচন করব। আর যদি মনে করে যে না, আমার মতো লোকের দরকার নেই, তাহলে করবো না। আমার দেখা হয়েছে, ওনার সাথে আমার বহুবারে দেখা হয়েছে, ওনার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, লন্ডনে আমি যতবারই গেছি ততবারই ওনার সাথে আমার কথা হয়েছে। এই ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে, নানুদের ব্যাপারে আলোচনা হয়েছে। এগুলো আমার সাথে আলোচনা ওনার সাথে ছিল, আছে, কেমন আছে।
ওকে, থ্যাংক ইউ। এখন আপনি ওখানে আছেন? আছে, এটা আছে। এটা আমি আপনার ফানি একটা ঘটনা বলতে পারি। হ্যাঁ, এটা হলো একদিন আমার একটা ফোন করছে সামন। তো ফোন করে পরিচয় দিতেছে মহাজন হোসেন আলাল। তো উনি আলাল বলতেছে, আলাল ভাই কিন্তু আমি আলাল ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। এই যে 2021-এর পরে থেকে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সমস্ত মানুষ, সমস্ত নেতারা কিন্তু আমার অফিসে প্রথম আসে এবং এই জায়গা থেকে এসেই কিন্তু মিটিং মিছিলের যা কিছু করার এই জায়গাতে করছে। ধরেন নোমান সাহেব আসছে, নজরুল ইসলাম সাহেব আসছে, তারপর আসাদুজ্জামান রিপন আসছে, মহাজন হোসেন আল্লাহ আসছে, তারপরে বেনজির আহমেদ টিটু আসছে। তো অনেক নেতারা এই জায়গাতে আসছে, আমার এই যে অফিসে আসছে, এই জায়গায় খাওয়া দাওয়া করে তারপরে ধরেন বিকালে আমি ওই হিসাবে ওই সূত্রে সবার সাথে আমার একটা আগে থেকেও রিজভি ভাইতে বলেন, রিজভি সাহেব বলেন, যারা বলেন সবার সাথে আমার একটা সম্পর্ক সবসময় আছে, আগে থেকেই ছিল। উপর মহলের সবার সাথে আমার সবার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি বিভিন্ন জায়গায় অনেক সময় গেছি, তাদের সাথে আমার সম্পর্ক ছিল, আছে। এখন এখন পরবর্তী পর্যায়ে যখন এই পথ পরিবর্তন হইল, এটার পরে যেসব রাজনৈতিক ব্যক্তিরা আছে, ব্যক্তিবর্গরা আছে, তারা কেউ আমার সাথে যোগাযোগ করে না। যেহেতু আমার সাথে যোগাযোগ করে নাই, এর আগে সবাই যোগাযোগ করছে, পয়সার দরকার হয়েছে, টাকার দরকার হয়েছে, আমার এদিকে আসার দরকার হয়েছে, সেগুলো আসছে। এইসব কর্মকাণ্ড যদি সবই চলছে, কারণ দেশ স্বাধীন হয়ে গেছে, তো সবাই স্বাধীন হয়ে গেছে, আমার সবাই ভুলে গেছে, আমার কথার কারো মনে নেই।